হ্যালো এভরিওয়ান, আমি সমাপ্তি ঘোষ। কালকে আমি ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার যেটা পড়েছিলাম লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটির, কালকে আলোচনা করেছিলাম ক্যারেক্টারিস্টিক অফ লাইফ। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অরিজিন অফ লাইফ, অর্থাৎ জীবনের কীভাবে উৎপত্তি হয়েছিল সেটা নিয়ে কথা বলবো। জীবনের উৎপত্তি প্রসঙ্গে 3.7 বিলিয়ন ইয়ার আগে নাকি জীবনের উৎপত্তি হয়, বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে জীবনের উৎপত্তি হয়। এরপর এই নিয়ে বিভিন্ন বিজ্ঞান মহলে বা দার্শনিক মহলে অনেক রকম মতবাদ আছে। সবথেকে বেশি যে গ্রহণযোগ্য সেই মতবাদটি হলো যে বায়োকেমিক্যাল অরিজিন অফ লাইফ। আর এই মতবাদটি প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী, রাশিয়ান বিজ্ঞানী অপারিন এবং ব্রিটিশ বিজ্ঞানী হালডেন এই মতবাদটি প্রবর্তন করেছিলেন। অর্থাৎ সময়ের সাথে সাথে কিভাবে একটা জীব তৈরি হলো, সেই আদি কোষ থেকে কিভাবে এখন আমরা এইসব নানা রকম জীবের তৈরি হচ্ছে, সেইটা নিয়ে আজকে কথা হবে। ঠিক আছে, তো বায়োকেমিক্যাল অরিজিন অফ লাইফে দুজন সায়েন্টিস্টের নাম আমি বললাম, যে বিজ্ঞানী অপারিন 1924-এ দ্য অরিজিন অফ লাইফ অন দ্য আর্থ এই একটা বইয়ে তিনি প্রকাশ করেন। সেখানে তিনি যে মতবাদ দেন সেই মতবাদটি অপারিন হাইপোথেসিস নামে পরিচিত। সেম 1929-এ বিজ্ঞানী হালডেন, জেভিএস হালডেন, তিনিও সেম একই রকম মতবাদ প্রকাশ করেন, যেটি পাবলিশ হয় ন্যাশনাল অ্যানুয়াল পাবলিকেশনে। সেই মতবাদটি ওপারিনের মতনই একই রকম মতবাদ। তো এটা পড়তে গেলে বায়োকেমিক্যাল অরিজিন অফ লাইফ, এখানে কীভাবে জীবনের উৎপত্তি হয়েছিল সেটা থেকে আমাকে ফার্স্ট যে জানতে হবে অরিজিন অফ আর্থ, অর্থাৎ পৃথিবী কীভাবে উৎপত্তি হয়েছিল সেই গল্পটা আমাকে আগে জানতে হবে। এবার অরিজিন অফ আর্থের দুটো মতবাদ আমি এখানে বলেছি। একটা হচ্ছে যে গ্রহের উৎপত্তি, অর্থাৎ প্ল্যানেটিজমাল হাইপোথেসিস। এখানে বলা হয়েছে যে যে পৃথিবীর উৎপত্তি হয়েছে সূর্য থেকে পৃথিবীর উৎপত্তি হয়েছে। আর একটা যে মতবাদ হচ্ছে নিহারিকা প্রকল্প বা নেবুলা হাইপোথেসিস। তো নেবুলার হাইপোথেসিসে বলা হয়েছে যে সৃষ্টির আদিতে একটা প্রচণ্ড জোরে বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণ থেকে কালক্রমে বিভিন্ন রকম যে গ্রহ এবং পৃথিবীর উৎপত্তি হয় এইটাই বলা হয়েছে। পৃথিবী প্রথম যখন অবস্থায় ছিল তখন ছিল গ্যাসীয় এবং জ্বলন্ত একটা অগ্নিপিণ্ড ছিল। সেটা আস্তে আস্তে ধীরে ধীরে সেটা তরল, পরে কঠিন হয়ে ধীরে ধীরে ঠান্ডা হয়ে কঠিন অবস্থায় পরিণত হয়। এরপর এই যে কঠিন অবস্থায় পরিণত হয় সে সময় যেসব উপাদানগুলি ছিল সেগুলো ঘনত্ব অনুসারে পৃথিবীর মধ্যে ডিস্ট্রিবিউট হতে থাকে। তার মানে কি হলো যে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন যেগুলো ভারী মৌলগুলো কি হয়, পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ সেন্টারের মধ্যে ভারী মৌলগুলো, যেমন হচ্ছে লোহা, নিকেল, এগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যায়। যেগুলো মাঝারি মৌল সেগুলো পৃথিবীর এই মিডিয়াম রিজিয়নে, অর্থাৎ অ্যালুমিনিয়াম, সিলিকন, এগুলো মিডিল পোর্শনে থাকে। আর যেটা বাইরের দিকে যে রিজিয়নটা, সেখানে যে গ্যাসীয় একটা পরিবেশকে ক্রিয়েট করা হয়, এই রিজিয়নের মধ্যে এটাকে গ্যাসীয় আবরণ বা গ্যাসীয় পরিবেশের সৃষ্টি হয়। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম ইত্যাদি গ্যাসের একটা আবরণ তৈরি হয়। ঠিক আছে, এবার সেই সময় পৃথিবীর যে টেম্পারেচার ছিল সেটা হচ্ছে 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। এই সময় কিন্তু জীবনের কোনো উৎপত্তির কোনো গল্পই নয়, কারণ এই হাই টেম্পারেচারে কোনো লাইফ কিন্তু সার্ভাইভ করতে পারবে না। কিন্তু সেই সময় একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ছিল যে সেই সময় পরিবেশ ছিল রিডিউস, অর্থাৎ ফ্রি যে অক্সিজেনের উপস্থিতি ছিল না, সেগুলো হচ্ছে রিডিউস একটা কন্ডিশন ছিল। এবার রিডাকশন অর্থাৎ রিডিউস এনভায়রনমেন্টের কেন দরকার, যে কোনো বন্ড তৈরি হতে গেলে রিডিউস এনভায়রনমেন্ট দরকার। ঠিক আছে, আর যে কোনো বন্ডের জন্য দরকার হয় এনার্জি। সে এনিথিং অফ লাইফ, তুমি জীবনে যে কোনো বন্ড, বন্ধুত্ব থেকে শুরু করে যা কিছু করো, তোমার একটু এফোর্ট লাগবে, একটু এনার্জি লাগবে। সেরকম সেই সময় যে কন্ডিশনটা ছিল সেই এনভায়রনমেন্টের পৃথিবীতে, সেটা হচ্ছে রিডিউস একটা কন্ডিশন, অর্থাৎ সেখানে ফ্রি অক্সিজেনের উপস্থিত ছিল না, তাহলে বন্ড ভাঙতে পারবে না। আর অক্সিজেনের উপস্থিত থাকলে যেমন আমাদের এজিং বা হেয়ার ফল এইসবগুলো হতে থাকে, সে সময় ফ্রি অক্সিজেনের উপস্থিত ছিল না। এরপর না থাকার কারণে কি হচ্ছে, সেখানের মধ্যে অনেক বন্ড আমরা দেখতে পাই। যেমন কি হয় না, অক্সাইড, কার্বাইড, নাইট্রোজেন, এগুলো সব তৈরি হতে থাকে, এটা বন্ড ক্রিয়েট হতে থাকে। ঠিক আছে, যেহেতু সেখানে অক্সিজেন ছিল। এরপর কি হচ্ছে, পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে।
এবার কোনো জিনিস যদি যখনই যত 5,000 6,000 ডিগ্রি সেলসিয়াস হোক না কেন, সময়ের সাথে সাথে তো সেটা ঠান্ডা হবে। এবার ঠান্ডা হওয়ার সাথে সাথে দেখতে যে ভেপার, ওখানে কিন্তু ফ্রি ওয়াটার কিন্তু ছিল না, ওখানে যে ভেপারটা কি হচ্ছে, বৃষ্টিপাত আকারে সেখানে পড়তে থাকে। এবার আবার সেই বৃষ্টি থেকে আবার ভেপার হচ্ছে, আবার বাষ্প হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এইবারে চক্র আকারে চলতে থাকে। এবারে চক্র আকারে চলার সাথে সাথে যেখানে যে জায়গাগুলো ছিল, যেখানে একটু অনেকটাখানি খাল জায়গা জুড়ে, সেই বড় বড় খাল, যে বড় বড় জায়গাগুলোতে, সেগুলোতে কী হচ্ছে, জল জমতে শুরু করে, যা পরবর্তী সময় সমুদ্রের সৃষ্টি করে। আচ্ছা, এরপর পড়বো কেমিক্যাল অরিজিন অফ লাইফ আর কেমোজেনিক, অর্থাৎ জীবের রাসায়নিক উৎপত্তি। জীবের রাসায়নিক উৎপত্তি প্রসঙ্গে বিজ্ঞানী অপারিন বলেছেন, যেসব জৈব যৌগ একটা জীবনকে উৎপত্তি করতে পারে বা জীবনের তৈরির জন্য উপযোগী, সেসব যৌগগুলোকে তিনি কেমোজেনিক নামে অভিহিত করেন। এরপর এই সব যৌগগুলো প্রথমে যে তৈরি হয়েছিল সেটা হচ্ছে সরল যৌগের সৃষ্টি। এখানে কি হয়েছে, যে পৃথিবীর তাপমাত্রা যখন কমে 1000 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এলো, তখন কি হয়েছে, বিভিন্ন প্রকার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যে হাইড্রোকার্বন যৌগগুলো সৃষ্টি হলো, অর্থাৎ স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন তৈরি হলো। পরে সেটা উত্তপ্ত অবস্থায় বা বাষ্পের সাথে বিক্রিয়া করে কি তৈরি করলো, অক্সি এবং হাইড্রো অক্সি যৌগ উৎপন্ন করে। ঠিক আছে, এই সব সরল যৌগগুলো কি হচ্ছে, সরল যৌগগুলো থেকে সৃষ্টি হচ্ছে জটিল যৌগ। জটিল যৌগগুলো কি হচ্ছে, যখন সরল যৌগগুলি ঘনীভূত এবং পলিমারাইজেশন হয়ে পড়ে, জটিল যৌগের তৈরি হচ্ছে। এবার জটিল যৌগের মধ্যে কি কি আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড, লিপিড এবং বিভিন্ন রকম নিউক্লিক অ্যাসিডের সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই সব যৌগগুলো ফুটন্ত সমুদ্রের সাথে মিশে গিয়ে তৈরি হয়েছিল হ্যালডেন স্যুপ, আর আমরা এটাকে আরও একটা নামে চিনি, সেটাকে বলা হয় হট ডাইলুট স্যুপের তৈরি হয়েছিল। এরপর হচ্ছে ফর্মেশন অফ কোয়া সার্ভেট। এখানে আমরা কোয়া সার্ভেটটা কী জিনিস, উৎপন্ন যৌগ যেগুলো ছিল সেগুলো পরস্পরের সাথে একসাথে হয়ে পড়ে, পরস্পরের সাথে যুক্ত হয়ে তপ্ত লঘু অর্থাৎ হট ডাইলুট স্যুপ থেকে পৃথক হয়ে কোয়া সার্ভেট নামক একটা কলয়েড কণা সৃষ্টি করেছিল। ঠিক আছে, এবার কোয়া সার্ভেট শব্দটা এসেছে কোয়া সার্ভাস থেকে। কোয়া সার্ভাসের শব্দের মানে হচ্ছে দলা বা পিণ্ড। এরপর এইসব প্রাচীন পৃথিবী যখন তপ্ত হট ডাইলুট স্যুপের মধ্যে যখন পদ্মাবৃত্ত একটা যৌগপূর্ণ একটা কলয়েড বিন্দু থেকে প্রোটোসেলের উৎপন্ন হয়েছিল। এখানে বলা হয়েছে যে ওই যে কলয়েড কণা ওই কলয়েড বিন্দু থেকে হচ্ছে প্রোটোসেলের উৎপন্ন হয়েছিল, একেই কোয়া সার্ভেট বলা হয়। এই প্রোটোসেলের মধ্যে কি কি ছিল, প্রোটোসেলের মধ্যে ছিল প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, যেগুলো একটা জীবনকে উৎপন্ন করতে পারে বা একটা জীবনকে তৈরি করতে পারে। ঠিক আছে, এই যে কোয়া সার্ভেট এই তত্ত্বটা দিয়েছিলেন বিজ্ঞানী অপারিন। ওকে, এরপর আরেকজন বিজ্ঞানী, আমেরিকান বিজ্ঞানী সিডনি ফক্স, তিনি বলেন যে কোয়া সার্ভেট নয়, মাইক্রোস্ফিয়ার হচ্ছে যে দ্বিপদ্মা বিশিষ্ট এবং বিভাজনের সক্ষম একটা কণা, যার মধ্যে ওই যৌগগুলো পূর্ণ থাকে, এটাকে তিনি মাইক্রোস্ফিয়ার বলেন। এবং এই মাইক্রোস্ফিয়ারই হচ্ছে বিভাজনের সক্ষম, ওখান থেকেই যে আদি কোষের উৎপত্তি হয়, অর্থাৎ আদি কোষের উৎপত্তি হয় মাইক্রোস্ফিয়ার থেকে, কোয়া সার্ভেট থেকে নয়। এই তত্ত্বটা, এই কথাটা বলেছিলেন সিডনি ফক্স নামে একজন বিজ্ঞানী। এরপর পড়বো বায়োলজিক্যাল ইভলিউশন আর বায়োজেনি, অর্থাৎ এটাকে আমি যদি বলি তাহলে প্রাণের জৈবিক বিবর্তন এবং বায়োজেনি। ঠিক আছে, প্রায় 3.7 বিলিয়ন ইয়ার আগে প্রোটোসেল বা আদি কোষের উৎপত্তি হয়। ঠিক আছে, এবং এর যে বিবর্তন, সেই বিবর্তনটাকে বলা হয় বায়োজেনি। তো প্রোটোসেলের উৎপত্তি হওয়ার সময় কী ছিল, যে নিউক্লিয় প্রোটিন যুক্ত এবং পদ্মাবৃত্ত স্বপ্রজননশীল অর্থাৎ সেলফ রেপ্লিকেটেড, কিন্তু এর জেনেটিক মেটেরিয়াল ছিল আরএনএ।
আমরা জানি যে জেনেটিক মেটেরিয়াল হিসেবে ডিএনএকে বলি, কিন্তু ফার্স্ট যে জেনেটিক মেটেরিয়াল এখানে পাওয়া গেছিলো এটা ছিল আরএনএর প্রকৃতি। যখন সৃষ্টি হয় পৃথিবী, তখন যে এনভায়রনমেন্টের মধ্যে মুক্ত অক্সিজেন ছিল না, সেটা আমি আগেই বলেছি। অর্থাৎ যে জীবগুলো বা তৈরি হয়েছিল তারা ছিল অ্যানারোবিক কন্ডিশনে সার্ভাইভ করতো, যেমন সালফার ব্যাকটেরিয়ার কথা বলতে পারি আমরা। পরবর্তী সময় আস্তে আস্তে 1.9 বিলিয়ন ইয়ার এগোতে তৈরি হয় সাইনোব্যাকটেরিয়া, যে কি করছে বা নীলাভ সবুজ শৈবাল যেটা বলি আমরা, সেখান থেকে কি করলো, তারা জলকে ভেঙে মুক্ত অক্সিজেন তৈরি করতে পারলো। এরপর আস্তে আস্তে প্রোক্যারিওটিক এককোষী থেকে ইউক্যারিওটিক জীবের উৎপত্তি হলো। আস্তে আস্তে ধাপে ধাপে সেটার ইভলিউশন করে এখন আমরা যে কন্ডিশনটা পৃথিবীর মধ্যে দেখতে পাচ্ছি, যে প্ল্যান্ট, অ্যানিমেল, বহুকোষী, এই কন্ডিশনের সৃষ্টি হয়েছে। এটা হতে কিন্তু একটা সময় লাগেনি, কোটি কোটি বছর লেগেছে একটা পৃথিবী থেকে একটা জীবের উৎপত্তি। জীবের থেকে আমরা যে এখন নর্মাল কন্ডিশন আমরা যেগুলো পৃথিবীতে দেখতে পাচ্ছি, এই সব জিনিসপত্র একদিনে আসেনি, এটা অনেক দিনের সাধনার ফল আমরা বলতে পারি। তো এইভাবে পৃথিবীর উৎপত্তি হয়েছিল, এইভাবে কোনো জীবের উৎপত্তি হয়েছিল, এইভাবে পৃথিবীর ইভলিউশন হচ্ছে টাইম টু টাইম। সেই ইভলিউশনকে 1 বছরে বা 2 বছরে ডেসক্রাইব করা যায় না। একটা ইভলিউশন হতে গেলে মোটামুটি অনেক 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 হাজার 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 বছর লাগে। থ্যাংক ইউ সো মাচ। পরের টপিক আবার আলোচনা করা হবে, দেখতে থাকুন।